চারিদিকে কত কিছু ঘটছে, ঘটছে ঘটছে মুখে মুখে ঘটনা যার উঠছে, ঘটছে ঘটছে আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। মহালয়ের সেই চেনা ভোর আর রেডিও থেকে ভেসে আসা এক অপার্থিব সুর, যার সুরের মায়ায় আজও বাঙালির মন দোলে। তিনি ভারতীয় সঙ্গীতের অন্যতম পথিকৃৎ পঙ্কজ কুমার মল্লিক। বাংলা সঙ্গীতের ইতিহাসে কিছু নাম কেবল শিল্পী হিসেবে নয়, এক একটি যুগের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকে। পঙ্কজ কুমার মল্লিক তেমনই এক উজ্জ্বল ব্যক্তিত্ব। 1905 সালের 10ই মে কলকাতায় জন্মগ্রহণ করেন পঙ্কজ কুমার মল্লিক। শৈশব থেকেই সঙ্গীতের প্রতি তার গভীর অনুরাগ ছিল। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত এবং ভক্তিমূলক সঙ্গীতেও তিনি নিজেকে সমৃদ্ধ করে তোলেন। আকাশবাণীর মাধ্যমে তার কণ্ঠ পৌঁছে যায় বাংলার ঘরে ঘরে। তাঁর সুরে ছিল এক সহজ এবং মধুর আবেগ, তাই তাঁর গান শ্রোতাদের হৃদয়ে খুব সহজেই জায়গা করে নেয়। তিনি ছিলেন গায়ক, সুরকার এবং একজন বলিষ্ঠ সঙ্গীত শিক্ষক। বাংলা চলচ্চিত্রের সঙ্গীতে তার অবদান অনস্বীকার্য। তাঁর সুর ও কণ্ঠ বাংলা সিনেমার গানকে এক নতুন মাত্রা দিয়েছিল। রবীন্দ্রসঙ্গীতকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলতেও পঙ্কজ কুমার মল্লিকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর পরিবেশনে রবীন্দ্রনাথের গান পেয়েছিল এক অনন্য গভীরতা। ভারতীয় সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন বহু সম্মান। 1970 সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। 1972 সালে তিনি লাভ করেন দাদা সাহেব ফালকে পুরস্কার। পঙ্কজ কুমার মল্লিক আমাদের ছেড়ে চলে গেলেন 1978 সালের 19শে ফেব্রুয়ারি। কিন্তু তার গান, তার সুর এবং তার সঙ্গীত ভাবনা আজও বাঙালির সাংস্কৃতিক স্মৃতিতে অমলিন। সিনেমা ও বেতার থেকে শুরু করে ভারতীয় সঙ্গীতকে আধুনিকতার রূপ দেওয়া, এই প্রতিটি ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় সুরারোপ করার বিরল অনুমতি পেয়েছিলেন তিনি, আর সৃষ্টি করেছিলেন দিনের শেষে ঘুমের দেশের মতো চিরন্তন গান। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আগে এই সব কিছুকেই ফিরে দেখার এক বিরল সুযোগ তৈরি হয়েছে দক্ষিণ কলকাতায় তাঁরই বাড়িতে তৈরি এক ক্যাফে কাম সংগ্রহশালায়। কালোজয়ী শিল্পীর স্মৃতি বিজড়িত প্রতিটি মুহূর্ত এবং এখানকার ভিন্টেজ আবহ যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় এক সোনালি অতীতে, যেখানে দেয়ালের প্রতিটি ছবি, রেডিও আর নীরবে দাঁড়িয়ে থাকা পিয়ানোটি আমাদের বলতে থাকে এক কিংবদন্তির গল্প। তিনি পঙ্কজ কুমার মল্লিক। এই ছবিগুলোতে ধরা আছে তাঁর দীর্ঘ শিল্পজীবনের অসংখ্য মুহূর্ত। দূরদর্শনের শুরুর দিনগুলোর সঙ্গেও জড়িয়ে আছে তাঁর কণ্ঠস্বরের স্মৃতি। এই ঘরের দেওয়ালে সাজানো পুরনো রেকর্ডের মলাটগুলো তাই শুধুই স্মারক নয়, এগুলো এক একটি সময়ের দলিল।
পঙ্কজ কুমার মল্লিকের নাতি রাজীব গুপ্ত এবং নাতবউ ঝিনুক গুপ্ত জানালেন, পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশন আমরা 2005-এ আমরা শুরু করি, যেটা কিনা দাদুর বার্থ সেন্টিনারি ছিল। তো তখন আমাদের বিভিন্ন আর্কাইভিং অ্যাক্টিভিটি, আমাদের গানের অনুষ্ঠান, অনেক ধরনের কালচারাল ইভেন্টস আমাদের হতো। এই যে পঙ্কজ মল্লিককে নিয়ে, তার কাজকে নিয়ে, তার লেগেসিকে নিয়ে একটা জার্নি, এই জার্নিটাতে আমরা অনেক সময় ফেস করতাম যে ওনার অনেক ভক্ত বা নতুন করে যারা জানছেন, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই বলতেন যে আচ্ছা এমন কি কোনো জায়গা হতে পারে যেখানে গেলে আমরা ওনার কিছু কাজ দেখতে পারি, ওনার কিছু ব্যবহার করা জিনিস দেখতে পারি বা ওনার গান শুনতে পারি। তো সেটা আমাদের মাথাতে ছিলই, কিন্তু পরিস্থিতি, পরিবেশ বিভিন্ন কারণে হয়তো সময়ের সঙ্গে হয়নি। তারপরে আমরা যখন ফাইনালি সুযোগটা আমাদের কাছে এলো যে আমরা এই বাড়ির অংশটা আমরা খালি পেলাম, তখন আমরা পুরোপুরি দাদুকে ডেডিকেট করে আমাদের যে ইন্টেরিয়ার, যা ডেকর, যা কিছু রাখা আছে সেটা সব কিছুই পঙ্কজ মল্লিকের কাজকে কেন্দ্র করে। একদম। আর এটার মাধ্যমেই আমরা পৌঁছে যেতে চাইছি নতুন প্রজন্মের কাছে। এমন অনেক মানুষের সঙ্গেই আমরা সংস্পর্শে এসেছি যারা এখনো পর্যন্ত পঙ্কজ মল্লিকের ভীষণ ভক্ত, এবং নতুন প্রজন্মের মধ্যে এই ইন্টারেস্টটা দেখে আমরা সত্যিই উৎসাহিত। এইখানে আমরা এমন একটা কালচারাল হাব তৈরি করতে চাইছি যেখানে খাবারের সঙ্গে সঙ্গে লোকে এসে পঙ্কজ মল্লিক সম্বন্ধে রিসার্চ করতে পারবে, পঙ্কজ মল্লিক সম্বন্ধে আলোচনা করতে পারবে। আর শুধু সেটাই নয়, সমগ্র কালচারাল একটা সিনের মধ্যে থাকবে। এখানে মিউজিক থাকবে, বুক রিডিং হচ্ছে, আমাদের এখানে আরও নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করছি এবং সাপোর্টও করব। তো একটা ছোট্ট ঘটনা দিই যেটার থেকে উনি কী ধরনের মানুষ সেটাও বোঝা যাবে। সকালবেলা প্রত্যেক দিন দাদু আমাকে গুড মর্নিং দাদু ভাই বলে ডাকতেন, এবং একদিন এমন হয়েছে হয়তো আমি খুব ঘুমের মধ্যে গভীর ঘুমে ছিলাম, তো সেই আমি প্রত্যুত্তরে আর গুড মর্নিংটা বলিনি। তখন দাদু খুব শান্তভাবে আমায় বুঝিয়েছিল যে কোনো একজন মানুষ যদি সময় বার করে তোমাকে একটা কিছু বলে বা তোমায় একটা কোনো উইশ করে, তাহলে কিন্তু সেটা তোমার কর্তব্য যে তুমিও সময় বার করে তাকে প্রত্যুত্তরে উইশ করবে। তো এইটাই ছিল ওনার মানে একটা দিক, বা ওনার সমগ্র যে পার্সোনালিটি সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে বোঝা যায় যে উনি কী ধরনের ডিসিপ্লিন পছন্দ করতেন, উনি কীভাবে মানুষের সঙ্গে মিশতেন, উনি মানুষকে কী স্তরে দেখতেন। তো এরকম অনেকগুলো দিক এই একটা ইনসিডেন্ট থেকে ফুটে ওঠে। একটা বিশেষ গান আমার খুব প্রিয় ছিল, সেটা হচ্ছে আমি কান পেতে রই। ঘটনাচক্রে এইটা দাদুর মুক্তি সিনেমাতে ব্যবহৃত হয়, এবং সিনেমাতে এমনভাবে পিকচারাইজড হয় যে এটার পরেই একটা হাতির সিন থাকে। তো যখনই দাদু এই গানটা গাইতো, আমিও তখন হাতির মতো শুন এরম করে হাতির ডাক ডাকতাম। তো এইটা দাদু নাতির একটা সম্পর্কের কি বলবো, একটা উদাহরণ ছিল। আমি তো এ বাড়িতে বউ, বিয়ে হয়ে এসেছি, তবে পঙ্কজ মল্লিককে বাঙালি ঘরে কে না জানে, তো সেই হিসেবে আমিও জানতাম। কিন্তু যখন ওনার গান নিয়ে চর্চা করছি বা কনসার্টস করছি, সোলো কনসার্টস, শুধুমাত্র পঙ্কজ মল্লিকের গাওয়া এবং কম্পোজ করা গান নিয়ে, সেটা কলকাতাতে তো করেই থাকা হতো, এবং তাছাড়াও দিল্লি, বম্বে, মানে ভারতবর্ষের বিভিন্ন শহরে, এমনকি তথা কিছু কিছু বিদেশেও। তো এমন একটা উদাহরণ আমি বলতে চাইবো বা আমার সঙ্গে হয়েছে, সেটা হলো যে আমরা একটি গান পরের পর গান উপস্থাপনা করে চলেছি। তো সেই গানটা গাইছিলাম হচ্ছে প্রাণ চায় চক্ষু না চায়। তো এটার একটা ছোট্ট ইতিহাস আছে। দাদু বেশ কিছু রবীন্দ্রসঙ্গীতকে জনসাধারণের মাধ্যমে যাতে আরও ছড়িয়ে যায়, মানে বাংলা ভাষাভাষী মানুষ ছাড়া, যারা বাংলা বলেন না, বোঝেন না, সেরকম মানুষের মধ্যেও বিভিন্ন ভাষায় উনি অনুবাদ করিয়েছিলেন, এবং কিছু ওয়েস্টার্ন অর্কেস্ট্রা সংযোজন করে সুর ইত্যাদি এগুলো করেছিলেন। তার মধ্যে কয়েকটি অন্যতম গান আছে, যেমন এই প্রাণ চাহে চক্ষু না চায়। তো আমি যখন বম্বেতে এনসিপিএ টাটা থিয়েটারে আমরা প্রোগ্রাম করছি, তখন বম্বে সেই অনুষ্ঠানে গানটা গাইছি।
এবং গানটা 2 লাইন জাস্ট আমরা বলছি, যেটা রবীন্দ্রসঙ্গীত, 2 লাইন রবীন্দ্রনাথের গানটা গেয়ে আমরা পঙ্কজ মল্লিকের সেই হিন্দি অনুবাদ এবং ওয়েস্টার্ন অর্কেস্ট্রার সঙ্গে মিউজিকে বাজছে আমরা চলে যাচ্ছি। তো যে এমনই আর কি, যে প্রাণ চাহে নয়ন চাহে আরে তু কিউ ইউ শর্মায়ে। তো যখন প্রোগ্রামের পরে মানুষজন, দর্শক শ্রোতা যারা ছিলেন তারা দেখা করতে এলেন, তো আমাকে একাধিকজন বললেন যে আরে হামকো তো পাতাই নেই থা কি ইয়ে টগোর কা গানা হ্যাঁ, আমরা তো জানতাম যে এটা পঙ্কজ বাবুর গান, পঙ্কজ সাহেব কা গানা হ্যাঁ। তো আমিও খুব মানে একেবারে অবাক যে একই কথা, মানে এত পপুলার গানটা হয়ে গেছিল যে তারা জানেন যে এটা একটা স্বকীয় গান যেটা পঙ্কজ মল্লিক দ্বারা পপুলারাইজ করা। তো সেখানেই দাদুর ক্রেডিট, যে দাদু যা চেয়েছিলেন যে সবার মাঝখানে রবীন্দ্রনাথ ছড়িয়ে যাক, সেটা সর্বাত্মকরণে সার্থক হয়েছিল। তিনি তো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারে কিংবদন্তি একজন সঙ্গীত শিল্পী ছিলেন এবং সঙ্গীত সুরকার ছিলেন, মানে অন্যান্যরা কেল সাইগল সবাই তার করা সুরে গান গেয়েছেন এবং সেগুলো সেই সময়কার সব ব্লকবাস্টার্স হিটস আমরা যেগুলোকে বলে থাকি। সেরকমই হিন্দি সিনেমার তো প্রচুর গান আছে। কপালকুণ্ডলার সেই বিখ্যাত গানটি তুমি শোনাতে পারো, পিয়া মিলন কো জানা, যেটা পরবর্তীকালে আবার লতা মঙ্গেশকর কভার ভার্সন করেছিলেন। হ্যাঁ, पिया मिलन को जाना, पिया मिलन को जाना, जग की लाज मन की मौज दोनों को निभाना, पिया मिलन को जाना, पिया मिलन को जाना। দাদুর তো রবীন্দ্রসঙ্গীত, মানে উনি প্রথম পুরুষ বলা হয় পঙ্কজ মল্লিককে, যিনি রবীন্দ্রসঙ্গীতকে মাসের কাছে এনে দেন এবং রবীন্দ্রনাথের সামনে বসে গান গেয়ে সিনেমাতে ব্যবহার করার জন্য পারমিশন নেওয়া, এই সমস্ত ব্যতিক্রমী কাজ কিন্তু পঙ্কজ মল্লিকই করেছিলেন। এবং রবীন্দ্রনাথ পঙ্কজ মল্লিককে যে সুযোগগুলো দিয়েছিলেন, উনি কাউকে সুযোগ দিতেন না যে রবীন্দ্রনাথের কবিতায় অন্য কেউ সুর দেবে, উনি কাউকে সুযোগ দিতেন না। কিন্তু এই পঙ্কজ মল্লিককে এত ভালোবেসে এবং ওনার গুণের এত মুগ্ধ হয়ে উনি সেই সুযোগ দিয়েছিলেন এবং আমরাও জানি সেটাও একটি মানে টাইমলেস সং, যেটা কিনা সিনেমাতেও ব্যবহৃত হয়েছে, বেসিক রেকর্ডে বেরিয়েছে, সবাই বিখ্যাত গান, দিনের শেষে ঘুমের দেশে। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া, ভুলালো রে ভুলালো মোর প্রাণ। আমরা এই যে স্পেসটা তৈরি করেছি, মানে এটাকে আমরা ক্যাফে হিসেবেই বলেছি, কিন্তু এই যে স্পেসটা আমরা তৈরি করেছি, এখানে শুধুমাত্র পঙ্কজ মল্লিককে নিয়েই যে আমরা কাজ করব এমনটা কিন্তু নয়, বা করছি তা নয়। কারণ যেমন ধরুন আরও তো মনীষীরা ছিলেন এবং পরবর্তীকালে এনাদের যে উত্তরসূরিরা যারা সুরকার জগতে, ছবির জগতে কাজ করেছেন বা বেসিক গানেও কাজ করেছেন, ভীষণভাবে পঙ্কজ মল্লিক দ্বারা অনুপ্রাণিত যেসব সুরকারেরা, আমরা কিন্তু তাদেরকে নিয়েও আমরা কাজ করব। এই জায়গাটা সবে মাত্র 2 মাস হলো খোলা হয়েছে, তো সেই ইচ্ছেগুলো আমাদের আছে। কারণ আমরা যদি একটা যেটা সূত্র, মানে যারা পায়োনিয়ার্স, তাদের কাজটাকে থেকে কি কি কাজ ইভলভ করলো, সেই জায়গাটাতে আমরা পৌঁছতে চাইছি, যাতে এই বর্তমান প্রজন্ম, যাকে আমরা জেন জি বলি বা এখন জেন আলফাও এসে গেছে, তাদের কাছে এই গানগুলো সেই সূত্র ধরে যেন চলে আসে। ক্যামেরা চলছে।